হয়েছে। সাধারণ মানুষের তো একটাই ক্ষমতা, ভোট দেওয়া এবং ভোট দিয়ে সরকারকে নির্বাচন করা অথবা সরকারকে চলে যেতে বলা। সাধারণ মানুষ তার যে 5 বছরে একবার ক্ষমতা এক্সারসাইজ করার সুযোগ পায়, সেটাই ফেরত চেয়েছে। ফলে সাধারণ মানুষ বহু কারণে তাদের বিরক্তি প্রকাশ করছে। এবং আপনি দেখবেন যে সাধারণ মানুষ হুম। এই গত 10 মাসে কোনো মাস গিয়েছে যেখানে সাধারণ মানুষ তাদের দাবি দাওয়া নিয়ে হাজির হয় নাই। কারণ প্রত্যেকের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। এই কয়েকদিন আগে এটা তো এই অধিকার ক্ষুণ্ণ তো আর শুধু এই সময় হচ্ছে না, বরং এই দাবিটা তারা এখন জানাতে পারছে, আগে হয়তো পারে নাই। এই তো ব্যাখ্যা। দাবি জানাতে পারছে, এটা একটা ব্যাখ্যা, কিন্তু এই অধিকার আগে ক্ষুণ্ণ হয়েছে বলেই তো তারা রাস্তায় এসেছিল। নিশ্চয়ই এই জন্য আসে নাই যে রাস্তা থেকে চলে যাওয়ার পরে আবার তাদের অধিকার আগের মতোই ক্ষুণ্ণ হতে থাকবে। তো এই অধিকার আগের অজুহাত দিয়ে যদি ক্ষুণ্ণ করা যায়, তাহলে ওই যে লোকজন বলে যে তাহলে আর তফাৎটা কি থাকলো, আগে যা হচ্ছিল এখনো তাই হচ্ছে। আর যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, সাধারণ মানুষের সঙ্গে আমি যখন কথা বলি, তারা নির্বাচন চায়, তারা গণতান্ত্রিক শাসন চায়, তারা অগণতান্ত্রিক ভাবে এই আলী হোসেনের শাসন চায় না। যে উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে অস্ট্রের ম্যাগাজিন পাওয়া গেছে। ডাক্তার আব্দুল নূর তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আহ, ধন্যবাদ। অনেক ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছেন, সময় দিয়েছেন। একটা বিষয় নিয়ে এখন খুব আলোচনা, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, সেটি বিমানবন্দরের মতো জায়গায় পাওয়া গেছে এবং আহ, অনেকেই এটা নিয়ে প্রশ্ন তুলছেন। আপনিও আপনার ফেসবুকে লিখেছেন, আসলে এরকম অস্ত্র রাখবার জন্য কি কি যোগ্যতা থাকতে হয় আইনের অনুযায়ী। তার 30 বছর বয়স বা 3 লাখ টাকা তাকে আয়কর দিতে হয়, এরকম যেই যোগ্যতা আছে সেই কথা আপনি উল্লেখ করেছেন। তিনি আবার লিখছেন, যারা আপনি এর গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনি লিখছেন এরকম, যারা এই মন্তব্য করছেন তার প্রেক্ষিতে তিনি লিখছেন আম, তার পোস্টে, আসুন জানি শিখি তারপর মন্তব্য করি। এবং তিনি সেখানে 32 নম্বর ধারার রেফারেন্স দিয়ে লিখছেন যে তার মতো মন্ত্রী পদমর্যাদার যারা আছেন তাদের জন্য আয়করের বিষয়টি বা বয়সের যে সীমাটি সেটি প্রযোজ্য হবে না। এটি তিনি বলছেন। এখন এই আসুন জানি শিখি, এই পোস্ট থেকে আপনি আসলে কি শিখলেন? যেহেতু মন্তব্য করেছিলেন, কি শিখলেন সেই শিক্ষাটা থেকে, কি ব্যাখ্যা, সেই ব্যাখ্যায় কি আপনি নিজেও আশ্বস্ত হতে পারছেন? না, আমি আশ্বস্ত হতে পারছি না তার এই ব্যাখ্যায়, বরং তার এই ব্যাখ্যার মধ্যে এক ধরনের উদ্ধত অ্যাটিচিউড আছে। তিনি বলার চেষ্টা করেছেন তিনি যেহেতু মন্ত্রী, তাই মন্ত্রী কোটায় তিনি বন্দুকটি নিয়েছেন। তো তারা না কোটার বিরোধী, তারা না সবকিছু নিয়ম অনুযায়ী চান? কিন্তু আমি তো দেখতে পাচ্ছি তিনি মন্ত্রী কোটায় বন্দুকটা নিয়েছেন, এবং তিনি মন্ত্রীগুলো অবশ্যই নিতে 3 লক্ষ পারবেন, এটা তো টাকা নিয়ম করে। নীতিমালার মধ্যেই আসলে পড়ে। মন্ত্রী হলে সব মন্ত্রী নিয়েছে, ওনাদের এই যে উপদেষ্টা মণ্ডলী আছে সেখানে যারা মন্ত্রী আছেন সবাই বন্দুক নিয়েছেন। উনি নিজের নিরাপত্তা নিয়ে এত চিন্তিত হয়েছেন, উনি তো 24 ঘন্টা নিরাপত্তা পান। 24 ঘন্টা নিরাপত্তা পাওয়ার পরও তার একটা নিজস্ব বন্দুকের প্রয়োজন হয়েছে। আপনি ব্যাপারটা চিন্তা করেন, কেউ তাকে আক্রমণ করতে এসেছে এবং তিনি কাউবয়ের মতো কোমর থেকে বন্দুক বের করে তিনি ঢাস ঢাস গুলি করছেন। এই যে একটা দৃশ্যটা কল্পনা করেন আপনি, যেখানে কিনা তার পুলিশ আছে, তার পাহারা আছে। হ্যাঁ, কিন্তু তিনি জন ওয়েইনের মতো কিংবা ক্লিন্ট ইস্টউডের মতো তিনি স্নিকার পরে বের হয়ে তিনি এদিকে ওদিকে ধাই ধাই গুলি করছেন। তিনি গুলি করতে শিখেছেন, তার গুলি লক্ষ্যভেদী। তিনি যেদিকে গুলি করবেন সেই দিকে গুলি বিদ্ধ হয়। তিনি কি গুলি করার প্র্যাকটিস করেছেন? একজন যখন হ্যান্ডগান ব্যবহার করবেন, সেই হ্যান্ডগান যদি উল্টাপাল্টা ব্যবহার করেন, তাতে কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয়। ফলে তার কি গুলি চালনার প্রশিক্ষণ আছে? এটা তো একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তিনি অবশ্যই 3 লক্ষ টাকা কর দেন নাই, কারণ তার বয়সই তো 25। দেখেন, সাধারণ নাগরিক হলে তিনি পিস্তল তো দূরের কথা, একটা বেতের লাঠি লাইসেন্সও পেতেন না। কিন্তু মন্ত্রী হওয়ার পরে তিনি একটা পিস্তল নিয়ে নিয়েছেন বা একটা বন্দুক নিয়েছেন। কি বন্দুক কি পিস্তল সেটা তিনি অবশ্য বলেন না, আমরা জানি না। কিন্তু এটা যে পিস্তল সেটা বুঝতে পেরেছে, কারণ এটা একটা ম্যাগাজিন বা কার্ট্রিজ আছে। এখন তিনি আবার কি করেছেন, তিনি এতই দায়িত্ব জ্ঞানহীন, তিনি যাকে নিয়ম শেখাচ্ছেন, লেখাপড়া করে আসতে বলেছেন, তিনি নিজে নিয়ম কানুন পড়েন নাই। বিমানবন্দর সহ সেন্সিটিভ এলাকায় এই বন্দুক কিংবা বন্দুকের কোনো অংশ কিংবা গুলি ক্যারি করা নিষেধ। তিনি সেটা বন্দুককে তিনি ব্যাগে করে নিয়ে গিয়েছেন সেই কার্ট্রিজটা। এবং তারপর আবার কি করেছেন, তিনি তার প্রোটোকল অফিসারকে দিয়ে সেটা আবার ফেরত পাঠিয়েছেন। শর্তে পরিষ্কার বলা আছে এই বন্দুক বা বন্দুকের অংশ বিশেষ অন্য কেউ ক্যারি করতে পারবে না, যে মালিক তিনি ছাড়া। এবং তিনি যখন দেশত্যাগ করবেন বা স্থান ত্যাগ করবেন, তখন এইটা যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা রেখে যেতে হবে। আর নিজের বাড়িতে রাখলে এটা একটা ভল্টের মধ্যে রাখতে হবে, যে ভল্টটার অ্যাক্সেস তিনি ছাড়া আর কারো কাছে নাই। তো এই যে নিয়ম কানুনগুলি সেগুলি তিনি পড়েন নাই, তিনি শুধুমাত্র লাইসেন্সের নিয়ম কানুন মন্ত্রী হলেই পাওয়া যায়। এখন এই যে মন্ত্রী হলে নিয়ম তো অনেক কিছু কানুনগুলো পাওয়া আছে, যায়, আমি এই, আপনাকে বলি। হ্যাঁ, আমি আপনাকে বলি, মন্ত্রী হলে অনেক কিছু পাওয়া যায়। মন্ত্রী হলে সেগুন কাঠের লাইসেন্স পাওয়া যায়, মন্ত্রী হলে আহ বিভিন্ন জায়গাতে অ্যাক্সেস পাওয়া যায়, বিভিন্ন জায়গাতে
নানান ধরনের সুবিধা পাওয়া যায়, উনি সব সুবিধা নিতে শুরু করেছেন। কয়দিনের মন্ত্রী উনি? উনি কি নির্বাচিত? এই যেই উপদেষ্টা, উনি কি নির্বাচন করে এসেছেন? ওনার মেয়াদ কি 5 বছরের? 1 বছর, 1.5 বছর বা 6 মাস পরে যখন তার মন্ত্রিত্ব থাকবে না, তখনও তিনি বন্দুকটা নিয়ে ঘুরে বেড়াবেন, এবং আমরা একজন সশস্ত্র ব্যক্তি ঢাকা শহরে ঘুরে বেড়াবে কারণ 7 দিনের জন্য মন্ত্রী হয়েছিল আলী হোসেন বাদশাহ? এগুলা বললে হবে? বিপ্লবের নাম দিয়ে ব্যক্তিগত সুবিধাদি গ্রহণ করা, নিজেকে সশস্ত্র করা, এগুলি কোথায় লেখা আছে? রেজওয়ানা বন্দুক নিয়েছেন, আসিফ নজরুল বন্দুক নিয়েছেন। আমরা তো জানি না আসলে আসিফ মাহমুদ যে নিয়েছিলেন এই ভুল বশত যদি ধরা না পড়তেন তাহলে তো আমরা জানতাম না যে আসলে নিয়েছেন কিনা। হ্যাঁ, এবং একটু প্রশ্নটা এখানেই করি। তিনি আসলে বন্দুক কিভাবে ক্যারি করতে হয় সেই নিয়ম কানুনই জানেন না। উনি আরেকজনকে পরামর্শ দেন, লেখাপড়া করে আসেন। ওনার লেখাপড়াটা শেষ করা উচিত। ওনার নিজের লেখাপড়া শেষ হয়েছে? ওনার আসলে আসলে এখন আরো ভালো করে পড়াশোনা করা দরকার। কতটুকু মানে জানেন জানেন না সেটি আরেকটু প্রশ্ন করবো, কিন্তু যেহেতু উনি আমরা এখন উনি অস্ত্র। ওনার ওনার ট্র্যাক রেকর্ড, আমি আমার হ্যাঁ। ট্র্যাক রেকর্ড বলি। আপনার মনে আছে উনি হেলিকপ্টারে করে ভ্রমণ করতে শুরু করলেন? হুম। হ্যাঁ, ওনার বাকি উপদেষ্টাদের আর কোনো কাজ নাই, ওনারই খালি দ্রুত কাজ। ওনার 6 দিনের মধ্যে 32 জায়গায় যেতে হয়, উনি হেলিকপ্টার নিলেন, ব্যক্তিগত কোম্পানির হেলিকপ্টার। তারপরে তিনি কি করলেন? তারপরে তিনি একদিন বললেন তার বাপ একটা লাইসেন্স নিয়েছে কন্ট্রাক্টরের, উনি সেটা জানতেন না। উনি জানতেন না, ওনার লোকজন জানে না, উনি ওনার মন্ত্রণালয়ে বলে দিয়েছেন কাউকে যে ওনার নাম ব্যবহার করে, ওনার রেফারেন্স ব্যবহার করে, বা ওনার কোনো আত্মীয় স্বজন ওনার মন্ত্রণালয় থেকে সুবিধা নিতে পারবে না। এই নির্দেশটা উনি দিয়েছেন, উনি কিন্তু দেন নাই। এটা দিলে পরে এই লাইসেন্স কি করে ইস্যু হয়েছিল, তাই না? তারপর উনি একটা সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে যদি সরকারের পতন না হতো, গত সরকারের, তাহলে ওনারা সশস্ত্র হয়ে যাইতেন। জি। এই সশস্ত্র হওয়ার অস্ত্র ওনারা কোথা থেকে পেতেন? ওনাকে যেটা জিজ্ঞেস করা উচিত যে আপনারা যে সশস্ত্র আন্দোলন শুরু যে করতেন, এই আপনারা যে কোত্থেকে সশস্ত্র অস্ত্র আন্দোলন পেতেন? শুরু করতেন বা তাদের সশস্ত্র ওগুলা কি আন্দোলনের ওগুলা কি প্রস্তুতি লাইসেন্স ছিল করা? ডাক্তার আব্দুল মুত্তার সাহেব। না না, মানে প্রস্তুতি থাকলে, হ্যাঁ, প্রস্তুতি প্রস্তুতি যে থাকলে আপনি তো বলছিলেন অস্ত্র যে তিনি জোগাড়ে, কি অস্ত্র চালাতে অস্ত্র শিখেছেন। জোগাড়ের প্রস্তুতি থাকবে। আপনি যে প্রশ্ন না না, করছিলেন অস্ত্র তিনি কি অস্ত্র জোগাড়ের, চালাতে শিখেছেন, অস্ত্র ডাইনে করলে জোগাড়ের বামে প্রস্তুতি যাবে না, থাকবে না। তিনি শিখেছেন কিনা সেটি বা আমরা জানি কি করে। এই যে আপনি যে প্রশ্নটি করছেন যে সেই যে সশস্ত্র হতেন বা সেই অস্ত্রটা কোত্থেকে আসতো, মানে তাদের প্রস্তুতি ছিল, তাদের কাছে যে অস্ত্র আসে নাই কোথা থেকে আসলো বা কাদের কাছ থেকে কোন সোর্স, সেই অস্ত্র আমি এখন কোথায়, এই বিষয়গুলো কি আমরা স্পষ্ট আমি হতে পারি। আমি সেটা আমি সেটা ওইভাবে বলতে চাই না, কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হলো একজন যখন বলছেন যে তাদের সশস্ত্র হওয়ার প্রস্তুতি ছিল, তাহলে তাদের কাছ থেকে জানতে চাওয়া উচিত যে এই অস্ত্র কোথা থেকে আসতো। কেননা নিশ্চয়ই তারা সেই অস্ত্র, লাইসেন্স করা অস্ত্র নিয়ে তারা আন্দোলন করতেন না, সংগ্রাম করতেন না, তাই না? তখন তার লাইসেন্স পেতেন না, তখন তো তিনি মন্ত্রী না, হুম। তাই না? তো ওই সময় তারা যে সশস্ত্র হতেন, কি দিয়ে সশস্ত্র হতেন, সেগুলোর কোনো জবাব উনি দেন নাই। এরকম উনি বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছেন। এই সম্প্রতি তিনি বন্দুক নিয়ে আমরা ধরা কি আসলে পড়েছেন। এই জবাবটাও পাবো যে তিনি আসলে, এখনো আমরা জানি না, আপনিও বলছিলেন যে কোন তার অস্ত্রের ধরনটা আসলে কি খুব সুস্পষ্ট হয় নাই, তিনি কবে লাইসেন্স পেলেন, মানে এই আপনি বিষয়গুলো। আপনি এইটা আপনি এইটা কখনো দেখেছেন যে এই এই ধরনের অফেন্সের পরে কাউকে ছেড়ে দেয়? হুম। একজন খেলনা পিস্তল নিয়ে, আপনার মনে আছে, বিমান উঠে পড়েছিল, বিমান ছিনতাই করেছিল, হুম। সেই ছেলেটাকে মেরে ফেলা হয়েছিল হুম। জানার পরেও যেটা খেলনা পিস্তল। আপনার মনে আছে? মনে আছে। হ্যাঁ, কোন এক কোন এক নায়িকার হুম। প্রেমে অন্ধ হয়ে সে হ্যাঁ। প্লেনে উঠে পড়েছিল। আপনার মনে আছে যে একদমই সে মনে একটা আছে আমরা। খেলনা পিস্তল নিয়ে হ্যাঁ। উঠেছিল? হ্যাঁ, হুম। একটা খেলনা পিস্তল নিয়ে বিমানবন্দরে গেলে তাকে মেরে ফেলে। আবার গত সরকারের সময় আওয়ামী লীগের এক নেতা এরকম পিস্তল বন্দুক নিয়ে হাজির হয়েছিলেন, তাকে কিন্তু ওই বিমানবন্দর থেকে জেলখানায় পাঠানো হয়েছিল। হুম। তারও তো বৈধ লাইসেন্স করা অস্ত্র ছিল। আর উনি মন্ত্রী হয়েছেন বলে উনি ওনার প্রোটোকল অফিসারের কাছে ম্যাগাজিন দিয়ে চলে গিয়েছেন? এটা তো হতে পারে না। একজন মানুষ, আহ, উনি নিজে, মানে নিজেরই ওনার আইন কানুন ভালো করে জানা নাই আসলে। এখন সেই আইনেই বলছে, মানে এই ঘটনার সূত্রে আমরাও সবাই অস্ত্র আইন সম্পর্কে একটু জানছি, নীতিমালাগুলো সম্পর্কে জানছি, যেহেতু তিনি আমাদের শেখাচ্ছেন ওখানিকটা। তো এইখানেই বলা আছে যে এই নীতিমালা ভঙ্গ করলে লাইসেন্স বাতিল হবে। সেই নীতিমালার যে একটা ভঙ্গ, যে যেহেতু তিনি প্রোটোকল অফিসারের কাছে দিয়ে চলে গেলেন ওই সেফ কিপিং বা থানা বা মালখানা, যেখানে যেখানে যা রাখার কথা সেখানে না রেখে, এই জন্য কি ধারণা করেন যে অভিজ্ঞতা এই সরকারকে দেখার, লাইসেন্স কি বাতিল হবে? কারণ বাতিল হবার মতো কাজ করেছেন আইন, তা বলছে। এইটা আমি জানি না, এটা তো তারা বলতে পারবে, কিন্তু আমার মনে হয় না বাতিল হবে, কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা এসে হুম। তার জন্য সাফাই দিয়েছেন। এবং তিনি বলেছেন একটা সাংবাদিকদেরকে যে এটা ভুল। উনি কি করে জানেন ভুল? তদন্ত করা হয়েছে। এই স্বরাষ্ট্র উপদেষ্টা আরেকজন এরকম, এবং উনি আবোল তাবোল কথা বলেই চলেছেন। এবং ভুল, আমি একটু পুরো ওনার লাইনটা বলি, লাইনটা খুব ইন্টারেস্টিং। তিনি বলছেন এটা জাস্ট একটা ভুল, ভুলে চশমাটা নেবেন, চশমা না নিয়ে মোবাইল নিয়ে রওনা দিলেন, এরকম একটা ভুল আর কি, চশমার বদলে মানে ওনার কাছে চশমা মোবাইলের মতো ওনার ভুল কাছে অস্ত্র নিয়ে চশমার যেতে। চশমার পিস্তলের কার্টিজ কি একই রকম মনে হয়? ওনার সামনে দিয়ে আমরা কেউ যদি এখন একটা পিস্তলের কার্টিজ নিয়ে ঘুরি, উনি সেটাকে ভুল করে চশমার বদলে নিয়ে এসেছে, এটা ভাববেন?
এই লোকটার আসলে আমার মনে হয় যে ভালো করে অ্যাসেসমেন্ট করা উচিত, এই ভদ্রলোক কি বলেন আর কি বলেন না, তার কোনো ঠিক ঠিকানা নেই। মানে এই যে ঠিক ঠিকানা নাই, এর জন্য একটা সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করা হলো। মানে কি, কোন সক্ষমতায় তিনি কারা আসলে, দাবি করেছিল বা আপনার মনে যোগ্যতার আছে? জায়গাটাও যদি একটু জিজ্ঞাসা করে আপনাদের এই উদ্দেশ্যে, এই কারণ আমি কারা কয়েকটা দাবি ঘটনা করেছিল একটু তার রেফারেন্স পদত্যাগ? আকারে বলি, না, একটু না, বলি। কারা তার দাবি করেছিল আপনার মনে আছে? কারা দাবি করেছিল পদত্যাগ? জি, জি। আমরা দেখেছি। কারা? আমরা দেখেছি। তখন হ্যাঁ, ছাত্ররাই দাবি করেছিল তার পদত্যাগের জন্য। হ্যাঁ, মানে যারা তাদেরকে ক্ষমতায় বসিয়ে তারাই তার পদত্যাগ দাবি করেছিল, কিন্তু হয় নাই। মানে এদের অবস্থাটা বুঝতে পেরেছেন, একবার কেউ চেয়ারে বসলে এরা নিজেরাই তাকে সরাতে পারে না। না, কিন্তু তিনি যে এই মানে পারে না কেন? মানে তিনি আসলে কোন যোগ্যতার বলে আছেন? তিনি খুবই ভালো মানুষ, তার কথাবার্তা খুবই বিনয়। কিন্তু ধরেন এখানে তাকে তিনি বললেন যে আসলে এই চশমার বদলে মোবাইলের মতো চশমা, মোবাইলের মতো বিষয় আরকি অস্ত্র নিয়ে চলে আসছেন। আ এবং তাকে যখন সেই আইনের ধারার কথা জিজ্ঞাসা করা হলো যে যোগ্যতার জায়গা, ৩ লাখ টাকা কর দেয়া বা বয়সের যে সীমাটা, তিনি বলছেন তিনি এই আইন সম্পর্কে জানেন না। আচ্ছা, নাই জানতে পারেন, সব আইন সবসময় জানবার কথা না। ধরেন মনে পড়লো সাথে সাথে তখন আমার জাতীয় পার্টির অফিসে যখন আগুন দেওয়া হলো, হামলা করা হলো পুলিশ সেনাবাহিনীর উপস্থিতিতে, তখনও যখন তাকে তার পরদিন বা দুদিন পরে হয়তো জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন এই ঘটনাটা সম্পর্কে তিনি জানেনই না, তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা। সাবেক রাষ্ট্রপতি দেশ ছেড়ে চলে যাওয়ার পরে বলেন এই ঘটনাটা কিভাবে ঘটলো তিনি জানেন না, শাস্তি আহ, নিশ্চিত করবেন, দিতে না পারলে তিনি নিজেই পদত্যাগ করবেন। যা পদত্যাগ তো করলেন না, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে বড় বড় ঘটনা বা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যান, তিনি আসলে জানেনই না কেন? না, সবকিছু যে তার জানতে হবে এমন কোনো কথা নেই, এগুলো তো তাহলে তার জানার মন্ত্রণালয়। মানে তার জুরিসডিকশন। না, 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 সবকিছু মন্ত্রণালয় তাকে জানাতে হবে এমনও কোনো কথা নাই। মন্ত্রণালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, তারা নিয়মের মধ্যে কাজ করবে। সবকিছু যদি তার মৌখিক নির্দেশ এবং তার অবধানতায় হতে হয়, মানে তিনি জানবেন সব, এটা ধারণা করা ঠিক না, বরং না জানাটাই হচ্ছে বেটার ম্যানেজমেন্ট। কিন্তু প্রবলেমটা হচ্ছে ওনার নিজের যেটা জানা দরকার সেটা উনি জানেন না। যেমন অস্ত্রের আইন উনি জানেন না। উনি এত বছর সামরিক বাহিনীতে কাজ করেছেন। সামরিক বাহিনীর যারা এই লেভেলের অফিসার তাদের অনেকেরই ব্যক্তিগত অস্ত্র থাকে, পার্সোনাল আর্মস থাকে। ধরে নিচ্ছি তার নাই, কিন্তু তিনি একটা বিপদসংকুল এলাকায় কাজ করেছেন, তিনি কিন্তু পাহাড়ি অঞ্চলে, পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন ছিলেন। ফলে তিনি অস্ত্রের নিয়ম কানুন কোনটা বেআইনি কোনটা আইনি এগুলা জানেন না। এটা বললে বুঝতে হবে যে উনি জানতেন, এখন ভুলে গিয়েছেন। সেটা বয়সের কারণে হতে পারে, অথবা তিনি ইচ্ছাকৃতভাবে আচ্ছা, তিনি বলছেন। জানবেন না, আপনি বলছেন তিনি নাই জানতে পারেন। জাতীয় পার্টির অফিসে এটা পুলিশের দায়িত্ব, পুলিশের বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী তিনি, উপদেষ্টা তিনি। একদিন আগে সেখানে আগুন দেয়া হলো, পরদিন তিনি জানেন না। তারপরে রাষ্ট্রপতি চলে গেলেন, সাবেক রাষ্ট্রপতি, তিনি বললেন তিনি কিভাবে গেছেন তিনি জানেন না। এই বিষয়গুলো। রাষ্ট্রপতি যান নাই তো। হ্যাঁ, রাষ্ট্রপতি কিন্তু চিকিৎসা করতে হ্যাঁ, গিয়েছেন, চলে দেশ তো যাওয়া ছেড়েছেন। আর আর চিকিৎসার জন্য যাওয়া দুইটা দুই জিনিস। উনি হ্যাঁ, তো কিন্তু ফিরে দেশ আসার জন্য বের ছেড়েছেন তখন হয়েছেন। কিন্তু এটার বিষয়টা এরকম ভাবে আসে নাই যে রাষ্ট্রপতি চিকিৎসার জন্য গেছেন। সবাই বলেছেন তিনি পালিয়ে গেছেন, মানে উপদেষ্টারাও বলেছেন, কারণ স্বরাষ্ট্র তখন উপদেষ্টা। তারা ওই ঘটনাটাকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার একটা অজুহাত হিসেবে দাঁড় করিয়ে মিছিল মিটিং করে তখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য ব্যবহার করেছেন এই ঘটনাটা। আচ্ছা। এই জন্যই তারা বলেছেন জানেন না, এবং অন্যান্য জিনিসপত্র বলেছেন। এইটা হচ্ছে আসলে কি হয় জানেন, আমাদের মতো যারা সাধারণ নাগরিক আমরা এই ভাওতাগুলা বুঝি তো। আমাদেরও তো বয়স হয়েছে, আমরাও তো আর এখন ওই তরুণ না, আমাদের বয়স তো 25 না। এবং আমরা তো কর দেই বহু বছর ধরে। ফলে আমরা তো বুঝি যে কি করিলে কি হয়। তো সেইখান থেকে আমরা বুঝতে পারি যে এক একটা ঘটনাকে তারা তাদের স্বার্থে ব্যবহার করে। আর তিনি যে অজুহাতটা দিয়েছেন যে মন্ত্রী বলেই পেরেছে, তো আমরা ছোটবেলায় সানন্দা বলে একটা পত্রিকা ছিল, ওইখানে ছিল যে আমার মা সব জানে, আমার মা সব পারে। তো এখন আমরা দেখতে পাচ্ছি এই মন্ত্রীরা সব জানে না, কিন্তু সব পারে। মন্ত্রী বলে তারা নানান কিছু করতে পারে। জি। অনেকটাই দেখছি এরকম নানান কিছু, আরো কি কি ভেলকি পারেন সেই বিষয়ে আসবো, কিন্তু একটু গণমাধ্যমে না, আপনি গণমাধ্যম ব্যক্তিত্ব, গণমাধ্যমের শীর্ষ পদে কাজও করেছেন। গণমাধ্যমে প্রথমে যখন খবরটি আসলো তার কিছুক্ষণ পর সেই খবরটি সরিয়ে নেওয়া হলো, পরে অবশ্য যখন আসিফ মাহমুদ বিষয়টি নিজেই ফেসবুকে দিলেন তারপরে আবার এই খবরগুলো আসলো। তিনি আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে বলছেন যে তিনি গণমাধ্যম থেকে খবরটি সরানোর জন্য কোনো রকম চাপ প্রয়োগ করেন নাই। কেন গণমাধ্যম থেকে খবরটি সরে গেল তাহলে প্রথমে আর কি? গণমাধ্যম থেকে আমার ধারণা এই খবরটি সরে গিয়েছে সেলফ সেন্সরশিপের কারণে। গণমাধ্যম বিভিন্ন কারণে ভীত এখন। গণমাধ্যম আমার ধারণা যে নিজেরাই ভয় পেয়ে এটা সরিয়ে নিয়েছে। এর কারণও আছে, আপনি নিশ্চয়ই জানেন যে গণমাধ্যমে ঢুকে পড়ে বিভিন্ন সাংবাদিকদের চাকরুচ্যুতি করা, সম্পাদককে সরিয়ে দেওয়া, গণমাধ্যমের মধ্যে ঢুকে আহ, সেই গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা, এগুলি তো তারা করেছেন এবং তাদের দলবল করেছে। ফলে গণমাধ্যম সবসময় ভয় থাকে যে তারা প্রথম ব্রেক করতে চায় না। প্রথম ব্রেকিংটা কেন গণমাধ্যম আবার ফেরত এনেছে এটা ওনার ব্যাখ্যার কারণে না। সায়ের জুলকার নাইন ভিডিও সহ এটাকে যখন ফেসবুকে ছেড়ে দিয়েছে এবং এটা ভাইরাল হতে শুরু করেছে, তখন গণমাধ্যম চিন্তা করেছে এটা তো সবাই দেখতেই পাচ্ছে, তা আমাদের কি দোষ, আমরা এখন ছেড়ে দিই। তখন গণমাধ্যম এটাকে আবার ছেড়ে দিয়েছে। তাহলে কিন্তু এই যে গণমাধ্যমের যে একটা ঠুটো অবস্থা,
গণমাধ্যম যে ল্যাংড়া হয়ে গিয়েছে, এই ল্যাংড়া হয়ে যাওয়াটা গণমাধ্যমের নিজের দোষ। গণমাধ্যম কেন নতি স্বীকার করছেন? গণমাধ্যমকে কেন মাথা নিচু করতে হবে অন্যায় দাবি কিংবা আহ, যে কোনো ধরনের ন্যায়সঙ্গত খবর প্রকাশের ক্ষেত্রে? বরং জনগণের অধিকার হচ্ছে জানা। কেননা যারা ওইখানে অনির্বাচিতভাবে বসে আছেন, তারা বারবার জনগণকে অজুহাত হিসেবে ব্যবহার করছেন যে জনগণ নাকি তাদেরকে ওইখানে চেয়েছে। জনগণ তাদেরকে ওইখানে চেয়েছে, সেটা কি সংখ্যাগরিষ্ঠ জনগণ কিনা এটা তো এখন ভোটের মাধ্যমে প্রমাণ করা উচিত। এবং তাদের যে অবস্থা এখন, আমি তো মনে করি তাদের নিজেদের থাকা উচিত নাকি উচিত না, এটা নিয়ে একটা গণভোট করা উচিত। কিন্তু ওনারা যে গণমাধ্যমের বারবার উপর তো এখনো গণভোটের কথা এখনো বলে না, সেরকম চাপ ওনারা নাই। ওনারা একটা গণভোট করুন, করুক না, যদি এতই জোর থাকে মাজায়, তাহলে ওনারা একটা গণভোট করুক। এই এই উপদেষ্টারা, এই যারা এই যে চশমার বদলে বন্দুক নিয়ে যায় আর বন্দুকের বদলে চশমা চোখে দেয়, মানে চশমার বদলে বন্দুক চোখে দেয় আর চশমার বদলে বন্দুক নিয়ে বের হয়, এই উপদেষ্টাদের আসলে জনগণ পছন্দ করছে কিনা এটা নিয়ে একটা গণভোট করুক না। অবশ্যই সেই ফেসবুক তো উপদেশটা শুনতে পান রাস্তায় বের হলে যে 5 বছর, আরো 5 বছর আপনারা থাকেন, উনি আবার শুনতেও না, পান। ওইটা আবার আরেকজন শুনতে পায়, মানে এক একজন এক এক চিজ। হ্যাঁ, তু চিজ বাড়ি হয় মাস্ত মাস্ত। যেটি আহ, মানে গণমাধ্যমের প্রসঙ্গে যে বারবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে গণমাধ্যমের উপর কোনো চাপ নাই, তাহলে মানে সাংবাদিকরাও বলছেন যে তাদের উপর এরকম চাপ নাই, গণমাধ্যম আসলে ভয়টা কিসের পাচ্ছে? গণমাধ্যম চাকরিচ্যুতির ভয় পায়। গণমাধ্যম ভয় পায় যে তাদের ওখানে কেউ ঢুকে পড়ে পরের দিন ওই গণমাধ্যমের সম্পাদক হয়ে বসে পড়বে। এরকম কি মবের হয় ভয়, নাই? আপনি মানে এটা একটা রকমের। শুধু মবে, এক ধরনের মবের ভয়, দ্বিতীয় হচ্ছে যে পদ হারানোর ভয়। গণমাধ্যমের সম্পাদকরা নিজেদেরকে ভালনারেবল ভাবছেন। আপনি দেখেন তো কতগুলা গণমাধ্যমের সম্পাদক বদল হয়েছে। হুম। আহ, আমি আমি কখনো দেখি নাই যে রাজনীতির বদল হলে সম্পাদক বদলাইতে শুরু করে। সম্পাদক নিয়ম অনুযায়ী সম্পাদনা করবে। সম্পাদক বদলায় যাদেরকে সম্পাদক হিসেবে দিয়ে দেওয়া হয়েছে তারাও কি খুব যোগ্য? আপনি খোঁজ নেন। জি। অযোগ্য সম্পাদক বদলেছেন, খুব ভালো কথা, কিন্তু যাদেরকে দিয়েছেন তারা কোন যোগ্যতায় গিয়েছেন এটা তো দেখতে হবে। পলিটিক্যাল কোটায় গিয়েছেন, মবের কোটায় গিয়েছেন, পছন্দের কোটায় গিয়েছেন, কোটাই ডাক্তার তো চলছে, কোটা ডাক্তার কিন্তু আব্দুল বদলায় তুষার, নাই তো। আপনি তো বেশ কোথাও খোলামেলা কোটা কথা বন্ধ বলেন। হয় নাই। হ্যাঁ। কোনো একটা কোটা বন্ধ হয়েছে আপনি বলেন যে অমুক কোটাটা বাতিল করা হয়েছে? কোনো কোটা বাতিল করা হয়নি, শুধু মুক্তিযোদ্ধাদের কোটা নিয়ে তাদের আপত্তি আছে। বরং নতুন কিছু কোটা আরো এসেছে কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু হ্যাঁ, নয়া নয়া কোটা তারা দিয়েছেন। কোটার সুবিধা আসছে, কিন্তু আহ, এই যে মবের ভয়ের কথা, মানে আপনি বেশ খোলামেলা কথা বলেন, আপনি নিজে কখনো মবের কথা মানে মবের ভয় মাথায় এসেছে আপনার? সেদিন আমি আমারই অনুষ্ঠানে আবু আলম শহীদ খানকে জিজ্ঞাসা করছিলাম যে আপনি কি ব্যক্তিগতভাবে, মানে আপনিও আওয়ামী লীগের সরকারের সময় সচিব ছিলেন, কখনো মবের ভয় পান কিনা? তিনি বলছেন হ্যাঁ তিনি নিজেই মবের ভয় পান। আপনার কাছে ওই প্রশ্নটা জিজ্ঞাসা করতে ইচ্ছা করলো, আপনি আপনার কি? মনে হয় আমি ভয় পাই? আপনার আমার কথা শুনে আপনার মনে হয় আমি ভয় পাই? সেটাই বলছি, খোলামেলা কথা বলেন, কিন্তু কখনো কি মাথায় এটা মনে হয় যে মব আসলে আপনাকেও আক্রমণ করতে পারে? এটা কি মনে হয় কখনো? হ্যাঁ, এটা আমার সামনে এসে দাঁড়ালে তারা টের পাবে। আপনার কাছে তো আর আসিফ মাহমুদের মতো পিস্তল নাই, টের পাবে কিভাবে? পিস্তল দরকার হয় না। মানুষের মানুষ যে, যাকে মানুষ ভালোবাসে, তার তো এই লাঠি দরকার হয় না। মানুষের ভালোবাসা হারিয়েছে বলে লাঠি হাতে ঘুরছে। আচ্ছা, এই মানে গণমাধ্যমের ভূমিকা নিয়ে একটু বলি যে এই ভাইরাল হওয়ার ঘটনা বা গণমাধ্যমে যে আসলো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটিকে তিনি আসিফ মাহমুদ জাতীয় নিরাপত্তার জন্য প্রশ্ন, মানে এটি এই ঘটনাকে বলছেন, তিনি লিখছেন কোট আনকোট, এটা বুঝতে পারলাম যে পিস্তল কেন মিসাইল সঙ্গে রাখলেও আমি আপনি কেউই নিরাপদ নই। যেভাবে মুহূর্তের মধ্যেই দেশের প্রধান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজ এজেন্সির মাধ্যমে বিদেশে অবস্থানরত কারো হাতে পৌঁছে গেল, তার রীতিমতো ভয়ঙ্কর। অনেকগুলো প্রশ্ন, মানে আমি আপনি মানে আমাদেরকেও ওনার কাতারে কিভাবে নিলেন, ওনার, এক। দুই, শোনেন, এজেন্সির মাধ্যমে হ্যাঁ, কোন এজেন্সিকে তিনি মিন করলেন যে শোনেন, বিদেশে পাঠানোর, এবং তার কাছে এত ভয়ঙ্কর মনে হচ্ছে কেন? মানে ভাইরাল হওয়াটা, হুইসেল ব্লোয়ার সাংবাদিক তো এই কাজ করতেই পারে। এই উপদেশটা যখন বিদেশে গিয়ে, যাদের কোনো ধরনের অথরিটি নাই কিংবা যাদের কোনো ধরনের লিগ্যাল জুরিসডিকশন নাই, এমন লোকদের সাথে দেখা করেছেন না? সুইজারল্যান্ড থেকে ফ্রান্সে যান না? তো এরকমই আরেক অ্যাক্টিভিস্টের কাছে যদি ভিডিও পৌঁছে যায় তখন ওনার খারাপ লাগে। অন্যের ভিডিও ওনার ভালো লাগে, নিজেরটা ভালো লাগে না। অন্যের ফোন কল ওনার ভালো লাগে, নিজেরটা ভালো লাগে না। আগে যখন এই জুলকারনাইনের কাছে নানান জিনিসপত্র চলে গিয়েছে এবং সে ফাঁস করেছে, তখন তাদের ভালো লেগেছে, এখন লাগে না। যখন অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন বানিয়েছে জুলকারনাইন, তখন তাদের ভালো লেগেছে, এখন লাগে না, তাই না? কিছুদিন পরে তো ওনার যে অবস্থা হবে, অল দ্য অ্যাডভাইজার্স গানস এই নামে একটা এসে যেতে পারে কিন্তু। ওনার কয়টা বন্দুক এটা উনি ঘোষণা দিয়েছে। ওনার ছোটটার কার্ট্রিজ ধরা পড়েছে, বড়টা কোথায় রেখেছে? ওনার তো দুইটা লাইসেন্স পাওয়ার কথা। উনি একটা পাবেন শটগানের, কারণ যে কিনা হ্যান্ডগান পায় সে সাথে শটগানও পায়। কারণ শটগানের জন্য লাগে 1 লাখ আর হ্যান্ডগানের জন্য লাগে হচ্ছে 3 লাখ।
তো সেই শর্তে কিন্তু যার হ্যান্ডগান থাকে তার একটা শটগানও থাকে। তো সেই শটগানটা কোথায় রেখেছেন এটাও তো বলতে হবে। আর মিসাইলের গল্প শোনাচ্ছেন, জীবনে উনি মিসাইল চোখে দেখেছেন? তবে এটা আমি নিশ্চিত যে চশমা মনে করে কার্ট্রিজ নিয়ে যেতে পারলে লাঠি মনে করে মিসাইল নিয়ে উনি এয়ারপোর্টে ঢুকতে পারবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। নিয়ম কানুন শিখতে বলেছেন তো, অনেক লেখাপড়া করেছেন, ফলে লেখাপড়া করে উনি মন্ত্রী হিসেবে মিসাইল নিয়ে প্লেনে ওঠার চেষ্টা করতে পারেন, অথবা যুদ্ধ বিমানে উঠে পড়তে পারেন। হেলিকপ্টারে চড়েছেন, প্লেনে গিয়েছেন অস্ত্র নিয়ে, বাকি তো আছে শুধু যুদ্ধ বিমান। আচ্ছা, মানে তিনি যে দেখেন নাই মিসাইল, এটাই বা আমরা কিভাবে নিশ্চিত হতে পারি? তাই সশস্ত্র। না, মিসাইল আসলে এমন একটা জিনিস, এটা তার ঘরের মধ্যে রাখা যায় না। আপনি যদি মিসাইল দেখে থাকেন তাহলে বুঝবেন এটার যে আকৃতি আমি প্রকৃতি, দেখি, এটা ওনার যে বড় গাড়িটা পেয়েছেন মানে ওটার মধ্যে আটবে না। সরকারি টিভিতে গাড়িটা দেখেছি, পেয়েছেন ওটার সামনাসামনি মধ্যে এসব আটবে না, দেখার ট্রাকে। সুযোগ হ্যাঁ, সক্ষমতা ট্রাকে করে কিছুই আমার নিয়ে নাই। যেতে হবে। মানে ট্রাকে করে নিয়ে যেতে হবে। মিসাইল লঞ্চ করার জন্য মিসাইল সাইট লাগে, মিসাইল রাখার জন্য মিসাইল সাইলও লাগে। এগুলো মাসুদ রানা পড়লে শেখা যায়। আমি বলবো যে ওনার একটু ভালো করে মাসুদ রানা পড়া উচিত, কারণ উনি তো 007 হয়েছেন, সাথে বন্দুক নিয়ে ঘুরেন। জি, আব্দুল মুক্তার স্যার, আপনি জুলকারনাইন স্যারের কথা বলছিলেন। তিনি ফেসবুকে লিখছেন যে মানে তিনি মানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য কথা বলছেন। একটা জায়গায় তিনি লিখছেন, সাধারণ নাগরিকদের জীবন সাধারণই থেকে যায়, তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায় না, তারা জীবনে প্রথম সুইজারল্যান্ড গিয়ে আরেকজনের টাকায় ফেন্ডির জ্যাকেট, ডিজাইনার ঘড়ি কেনেন না, মন চাইলে দুবাই উড়াল দেয় না, আর মানুষের দেয়া টাকায় দুবাই মলে শপিং করে বেড়ায় না। সাধারণ নাগরিকের কন্ট্রাক্ট ম্যানিপুলেট করে অর্থ লোপাট করেন না। নিষিদ্ধ গোষ্ঠীর লোকের হাতে দেশের গুরুত্বপূর্ণ সংস্থা তুলে দিয়ে তার মাধ্যমে কমিশন খাওয়ার বন্দোবস্ত করেন। এই লাস্ট আমি যে লাইনগুলো পড়ছিলাম তার মধ্যে এই বিষয়ে জানতে চাই যে কোন নিষিদ্ধ গোষ্ঠীর লোকের হাতে কোন এটা আপনি, গুরুত্বপূর্ণ সংস্থা তুলে দিচ্ছেন এবং কারা কমিশন খাচ্ছেন? ওপেন ইনফরমেশন না, কিন্তু ধারণা করতে পারেন কি? শারমিন, এখন আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার মতো জেনেও বলছেন যে আমি জানি না। এই অভিযোগটা সমস্ত পত্রিকাতে এসেছে। ঢাকা উত্তরের মেয়রকে একদল লোক দাবি করেছেন যে তারা মনে করেন যে ঢাকা উত্তরের মেয়র যেহেতু এর আগে কারাদণ্ড ভোগ করেছেন, কারা ভোগ করেছেন হিজবুত তাহরীরের সদস্য হিসেবে, তাই তারা তাকে এই এই গোষ্ঠীর সদস্য হিসেবে অনেকে অভিযোগ করেছেন। আমার এই বিষয়ে সত্যাসত্য জানা নাই, কিন্তু অভিযোগটা আমি দেখেছি সব। ফলে আমার ধারণা যে তাকে নিয়ে কথাটা বলা হয়েছে। আর উনি তো তদবিরে নিয়োগ পেয়েছেন। ওনাদের যে একটা বড় কোটা চালু করেছেন ওনারা, সেটা হচ্ছে মন্ত্রীর তদবির, উপদেষ্টার তদবির, সেই তদবির উনি নিয়োগ পেয়েছেন, এটা তো পরিষ্কার। ওই চিঠি তো ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। ফলে আমার ধারণা যে জুলকারনাইন এটাই বলেছেন। আর বাকি যেটা, সেটা আমি আপনাকে একটু বলি। এই উপদেষ্টার যে নিজের নির্বাচনী এলাকা বা নিজের যে গ্রামের এলাকা, সেখানে আহ সোশ্যাল প্রতিষ্ঠানগুলো গত 10 মাসে কত টাকা সরকারি অনুদান পেয়েছে, বা সরকারি ফান্ড থেকে বা লোকাল ফান্ড থেকে কি কি অনুদান পেয়েছে, ওনার বাবা কোথায় কোথায় সফর করছেন, এবং ওনার বাবা যখন সফর করেন কয়টা গাড়ি তার সাথে চলে, এইগুলার খোঁজ খবর নেন শারমিন। নিলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় কন্ট্রাক্ট ম্যানিপুলেশন হচ্ছে, কোথায় সরকারি অর্থ ব্যক্তি স্বার্থে ব্যবহৃত হচ্ছে। এগুলো কিন্তু আহ, তখন এমনিতেই বোঝা যায়। এই উপদেষ্টা আরো একটা কাজ করেছিলেন, তিনি একবার ধানমন্ডিতে মশা মারা, ডেঙ্গু রোধের জন্য রবীন্দ্র সরোবর যাওয়ার কথা নাকি পরিকল্পনা করেছিলেন। সবাই তখন বলতে শুরু করেছিল যে তিনি ধানমন্ডি এলাকা থেকে ঢাকায় তিনি নির্বাচন করবেন। তো এরকম এই উপদেষ্টাদের সম্পর্কে এক একজনের ব্যাপারে এক একটা শোনা যায়। যেমন আহ, পরিবেশ উপদেষ্টার স্বামী হোমনাতে গিয়ে জনসংযোগ করছেন। ওনার স্বামীর কি কাজ জনসংযোগের? উনি কি রাজনীতি করতেন নাকি? উনি তো গত সরকারের সময় অর্ধগুম হয়ে গিয়েছিলেন। উনি তো উদ্ধার পেয়েছিলেন তখন, যাকে এখন প্রচুর গালিগালাজ করা হচ্ছে, সে নসরুল হামিদের সহায়তায়। নসরুল হামিদ তাকে উদ্ধার করে এনেছিলেন, কারণ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ছাত্র তার স্বামী। এবং আমরা যেহেতু রেসিডেন্সিয়ালের ছাত্র, আমাদের নিজেদের যে সার্কেল অরওয়া, হুম। সেখানে এটা বেশ মুখরোচক আলোচনা ছিল যে কি করে তিনি উদ্ধার পেল। কোম্পানিতে তিনি তার যে গার্মেন্টস সেক্টর, সেখানে তিনি কাজ করতেন। তো উনি তো নসরুল আহমেদের ঘনিষ্ঠ দোসর। তো উনি এখন হোমনাতে গিয়ে জনসংযোগ করছেন কেন? স্ত্রী উপদেষ্টা সেই জন্য, নাকি পরিবেশ বাঁচানোর জন্য? হোমনার পরিবেশ উন্নতি করছেন তিনি। তো এই সব তো প্রশ্ন উঠবেই, এরকম তো আসলে এগুলা তো অনেকের উঠবেই সাথেই, প্রশ্ন। মানে উপদেষ্টাদের সাথে অনেকেরই, আওয়ামী লীগের অনেক বড় বড় নেতার মন্ত্রীদের ভালো সম্পর্ক ছিল। এখন এসে কেমন জানি দোসর আর ভাগাভাগিটা হয়ে গেল। মানে না, সম্পর্ক দুই ধরনের হয়, একটা হচ্ছে ব্যক্তিগত সম্পর্ক আর একটা হচ্ছে কাজের সম্পর্ক। ব্যক্তিগত সম্পর্ক আমাদের অনেকের সাথে থাকে, কারণ ব্যক্তি সম্পর্ক তো আর মানুষ নষ্ট করে না। আমি যে স্কুলে পড়েছি, সেই স্কুলে বঙ্গবন্ধুর ছেলে পড়েছেন, সেই স্কুলে জিয়াউর রহমানের ছেলেও পড়েছেন। এখন আমি কি একজনের সাথে সম্পর্ক রেখে আরেকজনের সাথে সম্পর্ক নষ্ট করবো? আমরা স্কুলের ছেলে, আমরা যখন দেখা হয় আমরা একই সাথে বসি, কথা বলি, আমরা ঠাট্টা মশকরা করি, আমরা সেইখানে টিজ করি। আমরা কোনো কোনো মন্ত্রীকে এরকমও আমাদের বড় ভাইদের বলতে শুনেছি, কিরে বহুত তো কামাইলি,
স্কুলে কিছু খরচ কর, মানে এগুলা তো টিজ হয়। তো সেই সম্পর্ককে মানুষ নষ্ট করে। কিন্তু এই দোসর কিন্তু ভিন্ন ধরনের। হুম। এই দোসর লাভজনক পদে সংযুক্ত ছিলেন নসরুল হামিদের সাথে, বেতন পেতেন, টাকা পয়সা পেতেন, শেয়ার করতেন, মানে বিজনেস দেখাশোনা করতেন, নসরুল হামিদের স্বার্থ রক্ষা করতেন। আমরা যারা স্কুলে পড়েছি আমরা তো আর নসরুল হামিদের স্বার্থ রক্ষা করি নাই। ফলে এই উপদেশটা যদি এখন, উপদেষ্টার স্বামী যদি এখন গিয়ে আহ রাজনীতি করার আগ্রহ এরকম মানে প্রকাশ করতে থাকেন, পোস্টারও দেখা গেছে যে তিনি আসলে সংসদ সদস্য হিসেবে তিনি নির্বাচন করতে চান, এরকম পোস্টারও ছাপানো হয়েছে এগুলা দেখলাম। নির্লজ্জতা। এই নির্লজ্জতা, এই এই জিনিসগুলি তাদের যে ইমেজ, সেই ইমেজের ক্ষতি হুম। করছে। পরিবেশের দুই আনার উন্নতি হয় নাই, কিন্তু ওনার স্বামীর পদোন্নতি ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে। আপনি বলেন, আমার আমার নিজের সাথে কি এই উপদেষ্টাদের অনেকের এক এক সময় ব্যক্তিগত যাতায়াত এবং পরিচয় নেই? অধিকাংশেরই আছে। কারণ আমরা যে পেশায় কাজ করেছি আমাদের প্রত্যেকের সঙ্গে জীবনে কখনো না কখনো দেখা হয়েছে, কথা হয়েছে। আসিফ ভাইয়ের সাথে আমি একাধিক দিন রাস্তায় হেঁটেছি। যখন হরতাল চলছে তখন আমি তাকে হেঁটে হেঁটে, আমার মনে আছে যে আমরা একসঙ্গে হেঁটে সায়েন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত গিয়েছি যাতে উনি নিরাপদে বাড়ি ফিরে যান। তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। তো এরকম স্মৃতি তো আমাদের আছে, আসিফ ভাইয়ের সাথে স্মৃতি আছে। রেজওয়ানা আপার সঙ্গে আমি, যদিও সে আমাদের চেয়ে বয়স একটু ছোট, কিন্তু তার সঙ্গেও আমাদের দীর্ঘ পরিবেশ আন্দোলনের স্মৃতি আছে। ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারের সঙ্গে স্মৃতি আছে, সালেউদ্দিন সাহেবের সাথে স্মৃতি আছে। তো এরকম আমাদের যাতায়াত আছে। এমনকি এই যে প্রধান উপদেষ্টা, এই প্রধান উপদেষ্টা একবার আমার পা ভেঙে গিয়েছিল, উনি আমাকে ধরে ধরে আমাকে আহ, হেঁটে আমাকে ওয়াশরুমে নিয়ে গিয়েছিলেন, কারণ আমি একা বসেছিলাম একটা কোনায়, যেতে পারছিলাম না। ফলে এই প্রধান উপদেষ্টা আমাকে এই পরিমাণ স্নেহ করেছেন। এখন কি আমি যে লাইসেন্স পারমিটের আবেদন করেছি, করি নাই তো? তো চিনলেই লাইসেন্স পারমিট পাইতে হবে? চেনা কি লাইসেন্স পারমিট পাওয়ার উদাহরণ? হুম, জি। আবার একটু আসি সেই জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্টের কথা বলছিলাম। তিনি আরও লিখছেন যে বোঝা যাচ্ছে যে হয়তো তিনি মানে বা বোঝাতে চাচ্ছেন যে আসিফ মাহমুদকে তিনি ইঙ্গিত করছেন। তিনি লিখছেন, তুমি বরং আপাতত ইয়ানাফসি ইয়ানাফসি করো, যা যা করেছো সেসব তো আর সিসিটিভির কাভারেজের মধ্যে করনি। সেসব যখন প্রকাশ পাবে তখন কি বলবা সেই স্ক্রিপ্ট রেডি করো। আর আমাকে যারা তথ্য দেয় তারা এই দেশের শ্রেষ্ঠ সন্তান, বাটমার কিসিমের না, যে ক্ষমতার আঁচ পেয়ে নিজ বাপের নামে ঠিকাদারি লাইসেন্স নেয় আর ধরা খাইলে বলে আমি তো জানতামই না। মানে এই যে সিসিটিভির কাভারেজের বাইরে, মানে কথা তো ছিল, প্রধান উপদেষ্টা বলেছেন স্বচ্ছতার কথা, প্রধান উপদেষ্টার প্রেস সচিবও বলেছেন সবকিছু খুব স্বচ্ছতার মধ্য দিয়ে হবে। মানে এত কিছু সিসিটিভির কাভারেজের বাইরে কি ঘটে যাচ্ছে, এবারে আরো অনেক কিছুই আমাদের জানবার কথা ছিল। কি কি চুক্তি হয়েছে সেটি প্রকাশিত হবার কথা ছিল। আরো অনেক কিছুই আসলে একটা একটা করে বলতে গেলে অনেক কিছুই আমাদের জানবার কথা ছিল, কিন্তু ইভেন কি করিডোর বা করিডোর দেয়া নেয়া নিয়ে কি বিষয় হচ্ছে সেই বিষয়গুলো আমাদের জানবার কথা ছিল, এরকম আমরা অনেক কিছুই আসলে জানতে পারছি না। স্বচ্ছতার জায়গাটা আপনি সরকারকে স্বচ্ছতার জায়গায় 10-এ কত নাম্বার দেবেন? স্বচ্ছতার জায়গায় এই সরকারকে আমি 10-এ 5 দিব। এর চেয়ে বেশি পাওয়ার মতো অবস্থায় তারা যান নাই, কারণ তারা তাদের কাজগুলিকে ব্যাখ্যা করতে পারেন না। স্বচ্ছতা দুই ধরনের, আপনি সব জানতে পারছেন। তো সেই স্বচ্ছতা বিরুদ্ধে তাদের অবস্থান আছে অনেকের। যেমন এই যে সিসিটিভির ফুটেজ কেন গেল এটা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন তিনি। তো তার মানে তারা এই স্বচ্ছতা চান না। ফুটেজ কেন যাবে, এটা তিনি খুবই এটা মনে করেছেন যে খুবই নিরাপত্তার বিঘ্ন ঘটেছে। তো উনি আহ, এই ভদ্রলোক মাস্ক পরে তার এনসিপির বন্ধুদের সঙ্গে কফি খেতে গিয়েছেন। উনি তো অন্য রাজনৈতিক দলের লোকদের সঙ্গে কফি খেতে যান না। মন্ত্রী হিসেবে, উপদেষ্টা হিসেবে ওনার কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি আড্ডা দেওয়া বা রাজনৈতিক দলের সদস্যদের সঙ্গে সরাসরি আড্ডা দেওয়াটা এক ধরনের নিরপেক্ষতা ভঙ্গ করা। উনি এখন যেখানে আছেন উনি কারোর প্রতি আলাদা অনুরাগ শো করতে পারবেন না, এটা হচ্ছে তার শপথের অংশ। তো উনি তো আলাদা অনুরাগ শো করেছেন। মধ্যরাতে উনি সিসিটিভি ছাড়াই আরেকজনের মোবাইলে তাকে ধারণ করা হয়েছে এবং সেটাও ভাইরাল হয়েছিল। তো সিসিটিভির মধ্যে তো আর সবাই থাকে না সব সময়। সিসিটিভি তো আসলে একটা প্রাইভেসি ব্রিচ। সব জায়গাতে সিসিটিভি থাকলে আপনি দেখবেন যে লিখে রাখতে হয় যে এখানে সিসিটিভি আছে, যাতে মানুষ অনেক কিছু করার আগে সচেতন হয় যে সিসিটিভিতে তার কোনো অড মুহূর্ত, ধরেন তিনি জামা বদলাচ্ছেন, এটা তার কোনো অপরাধ না, কিন্তু সিসিটিভি থাকলে তো সেখানে সেটা চলে যেতে পারে। তো এই জন্য সিসিটিভি যেখানে থাকে সেখানে লিখে রাখতে হয় যে এইখানে সিসিটিভি আছে, যাতে সবাই সতর্ক হয়। তো যে জায়গাতে সিসিটিভি আছে সেখানে উনি বন্দুক নিয়ে হাঁটা দিলেন কেন, এইটা তাকে আগে বলতে হবে। অন্য সব যাত্রী এরকম বন্দুক নিয়ে হাঁটে সিসিটিভির তলে দিয়া? অবশ্য বলছেন তো এইটা ভুলবশত, তাকে বলতে হবে। ওই চশমার মতো, আহ, চশমা ও- মোবাইলের বদলে ভুল ভুল তো ওনার আব্বার হয়। ওনার আব্বা ভুল করে লাইসেন্স নিয়ে ফেলে, ভুল করে হেলিকপ্টারে চড়তে শুরু করে, ভুল করে কি বলে এটাকে,
সশস্ত্র বিপ্লবের কথা বলে ফেলে কোনো জায়গাতে, ভুল করে সুইজারল্যান্ড থেকে ফ্রান্স চলে যায়, ভুল করে বন্দুক নিয়ে আহ, এর ভেতর দিয়ে হাঁটা দেয়, কেপিআই ভিআইপি টার্মিনালের ভেতর দিয়ে হাঁটা দেয় বন্দুকের অংশবিশেষ সাথে করে। এত ভুল একটা লোকই করে, আপনি এটা লক্ষ্য করেছেন? আর মানে কেউ এই এত ভুল? উপদেষ্টাদের মধ্যে উনিই কি একটু বেশি ভুল করছেন? মানে উনার সাথে আরো অনেক ঘটনা, ধরেন তার এপিএস এর শত কোটি টাকা লোপাটের অভিযোগ তারই এপিএস এর বিরুদ্ধে ওঠে। মানে আহ, উনি কি উপদেষ্টার মানে মধ্যে একটু উনি বেশি ভুল করা উনি মানুষ? মানে নিজেকে মাহফুজ উনি আলমও নিজেকে মাঝখানে অনেক এই ধরনের আলোচিত কথাবার্তা বলতেন, সংবাদে জন্ম দিতেন, কিন্তু তারপরে এখন তিনি একরকম উনি অনেকটাই নিজেকে নিঃশেষে বেশ নীরব। শেখ হাসিনার স্তরে নিয়ে গেছেন। শেখ হাসিনার পিয়নো 400 কোটি আছে, ওনার এপিএস এরও 311 কোটি অভিযোগ উঠেছে। তো উনি প্রায় সেই লেভেলে নিজেকে নিয়ে গিয়েছেন। এতবার হেলিকপ্টারে অন্য উপদেষ্টারা কেউ চড়েই নাই, হ্যাঁ তাই না? আর মিসাইল তো হ্যাঁ, উনি বলেছেন, বা এতবার হেলিকপ্টার ধরেও তো মনে হয় না যে অন্য উপদেষ্টারা দেখেছেন এই সরকারে, উনি যতবার হেলিকপ্টারে চলেছেন। তো উনি একটু ওনার কেটসের নাম দিয়েছে জুলকার নাইন, ফেন্ডি। ফেন্ডি কেটস নাকি উনি পড়েন আর কি। তো এই তো আর কি। জি, মানে ওনার ওনার 2 বছর আগের, 1 বছর আগের ছবিগুলা দেখলে বোঝা যাবে যে এটাই আফেন্দি এটাই আরেকটু সুন্দর। আফেন্দি আফেন্দি তখন ফেন্ডি পড়তেন কিনা, আফেন্দি কি জানেন তো না, টার্কিশরা আফেন্দি মানে হচ্ছে ফ্রেন্ড আর কি। আচ্ছা, তো আফেন্দি কি তখন ফেন্ডি পড়তেন কিনা, এইটা আহ, এই দুই মানে বছর কোন আগের ব্র্যান্ডের ছবি পরেন আছে। অত তো বুঝতে পারি না, কিন্তু বোঝা যায় যে তার পোশাক আশাক বা সার্বিকভাবেই তার একটা খুবই মানে যারা যারা জুতা হাতে রাস্তায় ঘুরে বেড়ায় তাদের তো জুতার ব্র্যান্ড জানতে হবে, তাই না? এরা তো জুতা হাতে ঘুরে বেড়ায়, এদের তো সব জুতা চিনতে হবে। বেশি দামি জুতা ঝুলাই দিলে তো লস। ওগুলো আবার ওনারা বাটার দোকান থেকে চুরি করে। মানে আমার আমার কথায় আপনার হাসি পাবে, আমি আসলে ইচ্ছা করে এইভাবে কথা বলছি আসলে। একটা জায়গা থেকে মানুষ এতটা হতাশ হয়, জুলাই মাস আবার ফিরে এসেছে, আর আমরা এইগুলা দেখতে পাচ্ছি। এই জন্য মুগ্ধ প্রাণ দিয়েছিল, এই জন্য আবু সাইদ প্রাণ দিয়েছিল দিবস পাওয়ার জন্য, দিবসের জন্য আবু সাইদ প্রাণ দেয় নাই। একটা বাংলাদেশ, সুন্দর বাংলাদেশের জন্য প্রাণ দিয়েছিল এই ছেলেরা। ফারহান ফায়াজ এই জন্য প্রাণ দিয়েছিল, আমার স্কুলের ছেলে, তাই না? এরা কি এমনি এমনি প্রাণ দিয়েছে? ইয়ামিন এই জন্য প্রাণ দিয়েছে। তো এই 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 মিসাইলের গল্প, বন্দুকের গল্প, কেটসের গল্প, হেলিকপ্টারের গল্প শোনার জন্য। জি, ওনার মানে আরো যারা আছেন উপদেষ্টা হয়েছেন বা ছাত্র উপদেষ্টাও আরো আরো অন্তত দুজন হয়েছেন, ওনার এই বিষয়টা আপনি একটু বলছিলেনই, আরো একটু জানতে চাই যে সাধারণ মানুষের কাছে আপনি কথাও বলেন, তারা আসলে কিভাবে মানে গণ অভ্যুত্থানের একজন নেতৃত্ব, আপনি বলছিলেন তার আগের ছবি দেখার কথা, সেখান থেকে তার পোশাক আশাকের বিষয়ে কথা বলছিলেন বা তার যে আচরণ, তার বিরুদ্ধে সমালোচনা যে তিনি খুব অ্যারোগেন্ট, এই জায়গাটিতেও একটা সমালোচনা আছে। প্রথম যখন সমালোচনা শুরু হলো, বিসিবির কর্মকর্তারা সবাই দাঁড়িয়ে তাকে সালাম দিচ্ছেন, তিনি চেয়ারে বসে সালাম নিচ্ছেন এবং পরিচয় শুনছেন, বাবার বয়সী তার সবাই ওখানে উপস্থিত যারা সালাম দিচ্ছিলেন, মানে গাড়ির দরজা না খুলে দিলে তিনি বের হতে পারছেন না, বের হবার জন্য অন্য কাউকে গাড়ির দরজা খুলে দিতে হয়। এই বিষয়গুলো গণ অভ্যুত্থানের ওই সেই ছবি, ছাত্র আসিফ মাহমুদের, সেখান থেকে এইটা মানুষের কাছে আসলে কেমন লাগে? সাধারণ মানুষের সাথে কথা বলে কি কি বোধ করেন? সাধারণ মানুষ গণতান্ত্রিক শাসন চায়। সাধারণ মানুষ ভেবেছিল দীর্ঘ স্বৈরাচারের পরে দ্রুত গণতন্ত্র আসবে। সাধারণ মানুষ তাদের নিজের ক্ষমতাটা ফেরত চেয়ে, যেখানে তারা কয়েকদিনের জন্য পদে এসে তারা সেটাকে বাড়ানোর চেষ্টা করছেন, নানা ধরনের অজুহাত তৈরি করছেন, এবং ক্ষমতার যে প্রদর্শনী করছেন সেই প্রদর্শনী এবং তাদের যে আইন না মানার প্রবণতা, এগুলো সাধারণ মানুষ ভালো চোখে দেখে না, দেখছে না। যেমন এই সব উপদেষ্টারা অনেকেই মবের বিরুদ্ধে একটা শব্দও বলেন না। তার মানে তারা এমন একটা পরিবেশ তৈরি করছেন যে ভবিষ্যতে তাদের যখন পাহারা থাকবে না, তখন তাদের কেউ কেউ এরকম জুতা হাতে এসে হাজির হবে, সেই পরিবেশ তারা রেখে যেতে চাচ্ছেন এই বাংলাদেশে। আর এই জুতার হাত থেকে বাঁচার জন্য কি তারা আবার বন্দুক জোগাড় করেছেন? মানে আপনি যদি পুরো পরিবেশটা চিন্তা করেন তাহলে এটা একটা অসুস্থ পরিবেশ। একদিকে তারা আইন না মানতে একদল লোককে উৎসাহ দিচ্ছেন, আরেকদিকে তারা প্রেস সচিব নিজেরা। অবশ্য মব বলেন না, বলছেন এটি প্রেশার গ্রুপ। উনি তো প্রেস সচিব থেকে প্রথমে হয়েছিলেন চৌবাচ্চা সচিব, উনি অর্থনীতির একটা দিয়েছিলেন, তারপরে হয়েছিলেন ডাস্টবিন সচিব, এখন হয়েছেন প্রেসার সচিব। উনি মব কি আর প্রেসার গ্রুপ কি এটার পার্থক্য বুঝেন না, এইটা আমরা বলতে পারি না। কারণ যিনি ইউরোপের প্রতিষ্ঠানে চাকরি করেছেন দীর্ঘদিন, যার লেখাপড়া আছে বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে, সেই লোক যদি এখন বলে যে কোনটা মব আর কোনটা প্রেসার গ্রুপ উনি বুঝেন না, তাহলে ওনার উচিত গিয়ে গ্রিন পিস কি, তারপরে ডক্টরস সান্স ফ্রন্টিয়ার্স কি, তারপরে এই যে সাংবাদিক উইদাউট বর্ডার্স মানে জার্নালিস্ট উইদাউট বর্ডার্স সেইটা কি, তারপরে আইপিপিএনডব্লিউ কি, ইন্টারন্যাশনাল ফিজিশিয়ানস ফর প্রিভেনশন অফ নিউক্লিয়ার ওয়ার কি, গ্রেটা থুনবার্গ
কি করে, এমনকি ওনাদের উপদেষ্টা পরিষদে ভর্তি কি, অধিকার কি, বেলা কি, তাই না? এগুলো ওনার একটু, তারপরে যে আম, আবরার সাহেবের একটা শিক্ষা বিষয়ক এনজিও আছে, তো এগুলা কি প্রেশার গ্রুপ নাকি এগুলো মব? এটা তো ওনাকে বলতে হবে, কারণ যাহা মব তাহা যদি প্রেশার গ্রুপ হয়, তাহলে যাহা প্রেশার গ্রুপ তাহা মব, তাহলে ব্রতি কি মব? হ্যাঁ, গ্রেটা থুনবার্গ কি মবের লিডার? এই লোকটার আমার মনে হয় যে প্রথমেই উনি জিহ্বা দিয়ে উনি বিগত সরকারের নেতাদের সমান হতে পেরেছেন। কারণ ওবায়দুল কাদেরের জিহ্বা যেমন এদিক ওদিক চলে, মানে কোনো লাগাম নাই, এবং নেত্রীরও বিভিন্ন সময় যে লাগামহীন কথাবার্তা, উনি মোটামুটি ওই লেভেলে নিজেকে উন্নত করতে পেরেছেন। জি। একটু ভোটের পথে আপনি বলছিলেন জনগণ ভোট চায়, সেই ভোট কবে হবে? সেই ভোট ফেব্রুয়ারিতে হবে বলে একটা আলোচনা আছে। লন্ডন বৈঠকের পরে অন্তত এই আলোচনাটা হলো। কিন্তু এই প্রশ্ন আগেও করেছি যে নির্বাচন কবে হবে? তখন একটা ভিন্ন উত্তর নিশ্চয়ই ছিল। এখন উত্তরটা কতটা বদলালো? ফেব্রুয়ারিতে যে হবে এই নিশ্চয়তাটাও অনেকেই আসলে পাচ্ছেন না, না। এই নিশ্চয়তা তো ইউনূস সাহেব দেন নাই। উনি বলেছেন যদি সংস্কার হয় তবে হুম। ফেব্রুয়ারিতে আয়োজন করা মার্কো যেতে রুবিওর পারে। সাথে কথা হচ্ছেন, মার্কিন মিনিস্টার, তাকেও তিনি বলছেন যে পরের বছরের প্রথম দিকেই আসলে নির্বাচন। যদি উনি এখন মার্কো রুবিওর সাথে এই প্রতিশ্রুতি রক্ষা করেন, আমাদের এই আশা করতে হয়, তাহলে তো বুঝতে হবে যে উনি আসলে স্টুজ। মার্কো রুবিও এর মধ্যে আসে কেন? আপনি আমাকে এটা বলেন না। মানে আহ, এদের আচরণ এমন অদ্ভুত যে মার্কো রুবিওর সাথে কথা বললে ওইটা জায়েজ, আর শঙ্কর জয়কিষানের সাথে কথা বললে এটা জায়েজ না। দুইজনই পররাষ্ট্রমন্ত্রী। এক দেশের পররাষ্ট্রমন্ত্রী কি অনেক সোয়াব কামিয়ে পীর সাহেব, আর আরেক দেশের পররাষ্ট্রমন্ত্রী কি মানে শত্রু? মানে ওনাদের আচরণের মধ্যে এক ধরনের পক্ষপাত আছে। মার্কো রুবিও নিয়ে আমার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। মার্কো রুবিও নিয়ে আমাদের চিন্তা করার কি আছে? আপনি চিন্তা করতে পারেন, আপনি আমেরিকায় থাকেন। হুম। না, কিন্তু তিনি এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন করবেন সেটি আর কি, সেটি আবারও বললেন যে প্রথম দিকে। ফেব্রুয়ারিতে উনি নির্বাচন করবেন এই কথা কিন্তু উনি দেন নাই। হুম। আপনি লক্ষ্য করে যদি দেখেন ওই কিন্তু মিটিং আছে, এর পরে যদি প্রয়োজনীয় আছে তবে সংস্কার আছে। যদি সম্পন্ন করা যায়। প্রয়োজনীয় আর কোনটারে উনি প্রয়োজনীয় মনে করে, কোনটারে মনে করে না, এগুলোর তো কোনো ব্যাখ্যা নাই। তো পুনর্বিবেচনা করবে বলে আমার ধারণা। এবং শুধু বিএনপি না, যারা এই ঐকমত্যে যাচ্ছেন এদের একটা বিরাট অংশ নির্বাচন চান। কারণ তারা মনে করেন নির্বাচন হলে তারা জনগণের রায় নিয়ে যার যার এলাকার উন্নতি করতে পারবেন। এই সরকার আসার পরে অধিকাংশ উন্নয়ন প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে বা চলছে না, ফলে উন্নয়ন তো স্থবির হয়েছে। এবং এই যে বলা হচ্ছে যে রিজার্ভ বাড়ছে, রিজার্ভ বাড়ছে, এলসি খোলার জায়গা নাই, ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট হচ্ছে না, শুধু দায় দেনা পরিশোধ করা হচ্ছে, তো এরকম হলে তো রিজার্ভ বাড়বে। আপনি বলেন গত আহ, 10 মাসে বা 11 মাসে আহ, কি পরিমাণ নতুন শিল্প কারখানা স্থাপিত হয়েছে, কতগুলি জব তৈরি হয়েছে। এই সরকার না আমেরিকাকে এত ভালোবাসেন, আমেরিকার সবকিছুকে তারা এত ভালো মনে করেন যে আমেরিকায় 10 বছর 12 বছর কাটানোর পরেও মনে করেন যে আমেরিকান জ্ঞানী ব্যক্তিরা বা আমেরিকা যারা গিয়েছে তারা আমাদের সবার চাইতে ভালো বুঝে। তো এই সরকার দেখেন নাই যে আম, এই এই বিষয়গুলি যে আমেরিকাতে পরিষ্কারভাবে বলতে হয় প্রেসিডেন্টকে, যে কতগুলি জব তৈরি হয়েছে, বেকারত্ব বেড়েছে না কমেছে, ইকোনমিতে কোন কোন পজিটিভ সূচক এসেছে, কোন কোন সূচক নেগেটিভ হয়েছে, এগুলা যে আমেরিকানরা বলতে থাকেন। আমেরিকান ফেডারেল রিজার্ভ যে রেগুলার বরং তার গণমাধ্যমে বারবার এই অর্থনৈতিক, খবরটি এসেছে যে কতগুলো জব থেকে ছাঁটাই হয়েছে, কতগুলো কোম্পানি বন্ধ হয়ে গেছে। সেই খবরগুলো হ্যাঁ, কিন্তু 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 একটা। নতুন জব ক্রিয়েশনের হুম। কোনো তথ্য তারা দিয়েছেন? উন্নতির কোনো তথ্য তারা দিয়েছেন? কোন কোন সেক্টরে তারা উন্নতি করেছেন? এই কথা তো তাদেরই বলার কথা, আমাদের খুঁজে বের করতে হবে। আমরা তো দেখতে পাই ঘা। আপনি সবসময় জানবেন যে মানুষ ঘাটা দেখতে পায়, কিন্তু আপনি যে বিরাট ব্যায়াম করে মাসেল বানিয়েছেন এটা তো আপনাকে বলতে হবে, কারণ ওটা তো আপনি ঢেকে রেখেছেন। তো এই সরকার আসার পরে কি উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে, কোন জায়গাতে তারা বিনিয়োগ করেছে, কোথায় তাদের জব ক্রিয়েশন হয়েছে, কোন বিদেশ থেকে কত কোটি টাকা বিনিয়োগ এসেছে, এগুলার তথ্য তো তারা দিবেন। তারা কি সেগুলো দিচ্ছেন? তারা তো সেগুলো দিচ্ছেন না। তারা সারাদিন ব্যস্ত আছেন বংশের শাসন বন্ধ করবেন, প্রধানমন্ত্রী 2 মেয়াদে হবে না 3 মেয়াদে হবে, এইগুলা নিয়ে তাদের চিন্তা। মানে তারা ধরেই নিয়েছেন যে প্রধানমন্ত্রীর পদটাকে যদি কোনোভাবে সীমাবদ্ধ করা যায় তাহলে বাংলাদেশ ঠিক হয়ে যাবে। বাংলাদেশ শুধু প্রধানমন্ত্রী দিয়ে চলে, এই ধারণাটাই তো ভুল। এই যে অতীতে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী সবকিছু দিয়ে করে, এই ধারণাটাই তো ভুল। এই চিন্তা চেতনা বদলাতে পেরেছেন তারা তাদের নিজেদের সরকারে। তাদের সরকারও কিন্তু যা কিছু করেন সবই প্রধান উপদেষ্টার ঘাড়ে চলে যায়, জি। তাই না? তো একই তো ঘটনা। জি। এখন একজন গুরুত্বপূর্ণ মানে প্রভাবশালী
অনলাইন অ্যাক্টিভিস্ট, ইউটিউবার, প্রবাসী ইউটিউবার, তিনি বলছেন সম্প্রতি যে বেগম জিয়া হবেন রাষ্ট্রপতি এবং ডক্টর ইউনুস মিলে তারা আসলে সামনের দিকে দেশ এগিয়ে নিয়ে যাবেন, মানে এইরকম একটা বিষয় তিনি উপস্থাপন করছেন। আপনি আপনি ওনার একটা সাক্ষাৎকার নেন, আমি রিকোয়েস্ট করবো আপনি ওনার সাক্ষাৎকার নিয়ে এটা জিজ্ঞেস করেন। কারণ আপনি উনি একটু এরকম, আপনার সাথে যোগাযোগ থাকলে উনি বলে দেন, এরকম আমি বহু একটু কথা, সাক্ষাৎকার নিতে চাই। না ওনার এরকম বহু কথা উনি আগে বলেছেন। উনি এক এক সময় এক একটা বলেন আর কি। ওনার কথার ব্যাখ্যা উনি ছাড়া আর শুধু স্রষ্টা দিতে পারবেন, আর কেউ দিতে পারবেন না। আচ্ছা। এবং উনি যেভাবে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলেন, আমার তো ধারণা যে তার জন্য স্বর্গে বাড়িঘর তৈরি করা হচ্ছে এখন। তো এই জন্য যেরকম তাদের অবস্থা, তার উনি নিজেই এটা আসলে বলতে পারবেন, ভালো ব্যাখ্যা দেবেন। আই রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি আস্ক হিম ফর আ এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখা। where he would explain his activities of past 20 years, তাই না? গত 20 বছরের যে তার কাজকর্ম, এটার ব্যাখ্যা যদি তিনি দেন, সেটা তিনিই দিতে পারেন। আর আমি শুধু বলবো যে উনি যদি ওই পরিমাণ সাহসী হয়ে থাকেন, তাহলে উনি আমাকে একটা ইন্টারভিউ দেন। জি, অনেক ধন্যবাদ। আর একটা প্রশ্ন, দুইটা একদম শেষ দিকে, ওই যে একটা প্রশ্ন করে রেখেছি, আর একটা বিষয় একটু ছিলাম আলোচনায়, যে উপদেষ্টা মাহফুজ আলমও একসময় খুব অনেক বিতর্কিত মন্তব্য করতেন, ফেসবুকে লিখতেন, এখন তিনি খুব একটা ফেসবুকেও লেখেন না, গণমাধ্যমেও আসেন না। এর কি কোনো কারণ বুঝতে পারেন? এর পিছনে কোনো কারণ? আমি আপনাকে আমার একটা ব্যক্তিগত মতামত বলি। এই পুরো উপদেষ্টা মণ্ডলীর মধ্যে সবচাইতে বুদ্ধিমান আমার মনে হয় মাহফুজকে। এবং মাস্টার আমি মাইন্ড। তার আমার তাকে বুদ্ধিমান মনে হয়। আপনি দেখবেন যে তার বিরুদ্ধেই অভিযোগ সবচেয়ে কম। দু একটা কথা সে বলেছে বা তার মতামত সে বলেছে, সেই মতামত সে দিতে পারে, কিন্তু তার বিভিন্ন মতামত বিভিন্ন সময় পরিবর্তিত হয়েছে। সে তার অবস্থান পরিষ্কার করেছে বিভিন্ন জায়গাতে। সে যে লেখা বা বক্তব্য দিয়েছে, এগুলি মূলত তাত্ত্বিক বক্তব্য এবং রাজনৈতিক বক্তব্য। সে কয়েকটা সাক্ষাৎকার দিয়েছে, সেই সাক্ষাৎকারগুলিতে সে বেশ অনেস্টলি কথাবার্তা বলেছে। ফলে আপনি যদি নম্বর দিতে বলেন, আমি বলবো যে এই উপদেষ্টাদের মধ্যে, তরুণ উপদেষ্টাদের মধ্যে মাহফুজ সবচেয়ে বেশি নম্বর পাবে। এবং সে এটা বুঝতে পেরেছে যে উপদেষ্টাদের এরকম যখন তখন ফেসবুকে লেখালেখি করা ঠিক না, কারণ তারা সাধারণ নাগরিক না। এবং সে যেহেতু তথ্যের দায়িত্বে গিয়েছে এখন, সেই জন্য আমি মনে করি যে তার আচরণটা গ্রহণযোগ্য। কারণ সে এইসব কথা এখন যত কম বলবে তত ভালো। কারণ বাংলাদেশের তথ্য যে এনভায়রনমেন্টটা, সেটা তো তার দিকে এক ধরনের তাকিয়ে থাকে বিভিন্ন কারণে। দেয়ারফর আমি বলবো যে মাহফুজই হচ্ছে এই সবচেয়ে বুদ্ধিমান। তার কোনো সিসিটিভি ফুটেজ বের হয় না, সে রাত্রেবেলা মাস্ক পরে কফি শপে কফি খেতে যায় না, বা গেলেও আমরা জানি না। সে আমার ধারণা অস্ত্রের লাইসেন্সও নেয় নাই। ফলে বা আমি নিলেও মনে আমরা করি জানি যে না। বানিলে জানি না। জি। সেটা আমি আমার ধারণা যে থেকে আপনি কথা বলছি। উপদেষ্টা যেরকম মাহফুজ একটু আগে আলমকে আপনি সবচেয়ে বেশি নম্বর দিচ্ছেন। আপনি হ্যাঁ, আমি উপদেশটাকে ওনাকে নাম্বার দিব, দ্বিতীয় নাম্বার দিব আমি আসিফ নজরুলকে। আচ্ছা। আসিফ নজরুল এখনো পর্যন্ত পলিটিক্যালি ইনকারেক্ট স্টেটমেন্ট দেয় না। আপনি দেখবেন উনি এমন একটা স্টেটমেন্ট দেয় যে স্টেটমেন্টটাতে আপনি বেআইনি কিছু পাবেন না। কারণ উনি আইনের শিক্ষক এবং উনি আইনে পিএইচডি করেছেন। এবং আমি মনে করি যে উনি ওনার পাবলিক অ্যাপিয়ারেন্স অনেক কমিয়ে দিয়েছেন। আমি মনে করি যে এটা এক ধরনের ম্যাচুরিটি, উনি নম্বর পাবেন। আহ, আর বাকি যারা আছেন সিনিয়র, যেমন সালেউদ্দিন সাহেব কিংবা, এরা তো আসলে দীর্ঘদিনের আমলা, সরকারি কাজ করেছেন, এরা সরকারের সিস্টেম ভালো বুঝেন। আবরার সাহেব, এরা সরকারের সিস্টেম খুব ভালো বুঝেন। ফলে তাদের তো আপনি দেখবেন কোনো ধরনেই তাদের কাজে কর্মে সেই রকম কোনো নিয়মগত ত্রুটি নাই। হুম। আর কিন্তু অনেকেই আছেন এই উপদেষ্টা মণ্ডলীতে যাদের না করেছেন কাজ, আর বরং অকাজ করেছেন, যেগুলোর কারণে নানান ধরনের প্রশ্ন উত্থাপিত হচ্ছে এবং হয়েই চলেছে। আপনার মনে আছে এক্সকাভেটরের উপরে, যেটাকে সাধারণ মানুষ ভেকু বলে, ভেকুর উপরে তারা লাল গালিচা বিছিয়ে উঠে গিয়েছিলেন এবং এক ভেকুতে 7 জন উঠেছিলেন। তো এগুলা তো মানুষ মনে রাখে, এগুলা তো ভুলে যায় না। জি। প্রথম, দ্বিতীয়, তৃতীয় কাউকে আহ, দিবেন তাহলে? প্রথম, দ্বিতীয়, তৃতীয় তিনটি ক্রমপূর্ণ হলো। না, তৃতীয় অনেকেই আছে, ধরেন সালেউদ্দিন সাহেব আছে, আবরার সাহেব আছে, আচ্ছা, তাহলে এরকম তৃতীয় অনেকেই একসাথে আছেন। যৌথভাবে অন্তত। ওয়াহিদুদ্দিন ওয়াহিদুদ্দিন স্যারও ছিলেন, পদত্যাগ করে দিয়েছেন। তো ওয়াহিদুদ্দিন স্যার পদত্যাগে বাধ্য হয়েছেন আসলে, কারণ ওই যে গাজী সালাউদ্দিন তানভীর আর বিভিন্ন লোকেরা যে ওইখানে গিয়ে পাঠ্যপুস্তক নিয়ে জটিলতা তৈরি করেছেন, আসলে তিনি সেখান থেকে আমার ধারণা যে নিজের সম্মান বাঁচানোর জন্য পদত্যাগ করে দিয়েছেন। তো আমি মনে করি যে এটাও একটা উদাহরণ। একজন উপদেষ্টা তো অন্তত পদত্যাগ করতে পেরেছেন, পদকে তিনি গুরুত্বপূর্ণ ভাবেন হুম। নাই। তো এইটা আমার কাছে মনে হচ্ছে এটা একটা ভালো উদাহরণ। ফলে আমি এই জন্য
ওয়াহিদুদ্দিন স্যারকে নম্বর দিব। কয়েকজনকে তৃতীয় স্থান। সালাউদ্দিন সাহেবকে দিব, হ্যাঁ অনেকে তৃতীয় স্থানে তৃতীয় ধরেন স্থান তিন অনেকে আছে চারজন প্রথম, থাকবে। আচ্ছা তবে প্রথম দ্বিতীয়। একেবারে নিচের দিকে যারা থাকবেন সেইখানে সেখানে প্রথম দ্বিতীয় কারা? দ্বিতীয় দিকে প্রথম হয়েছেন, দ্বিতীয় হয়েছেন? আপনি জানেন তাদেরকে নিয়ে আজকে আপনি কথা বলেছেন। আচ্ছা, আচ্ছা, আমি অন্ততপক্ষে দুজন উপদেষ্টাকে নিয়ে কথা বলেছি, এর বাইরে স্বরাষ্ট্র উপদেষ্টা আসিফ মাহমুদ মানে। না, আমি নিজে বলেছি, আমি স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে কথা বলেছি। আমি বলি আপনাকে, একটা স্বাস্থ্য উপদেষ্টা একটা স্বাস্থ্য। ডিজি দিতে পারে নাই ঠিক মতো। উনি মবের কাছে নথি স্বীকার করে ডিজি পোস্টে লোক দিয়েছেন। উনি একটা ডিজি ঠিক করেছিলেন রোবেদ আমিনকে, সে রোবেদ আমিনকে উনি ডিজির সিটে বসাইতে পারেন নাই। ওনার এইটুক ক্ষমতা নাই স্বাস্থ্য বিভাগের উপরে, আর উনি স্বাস্থ্য বিভাগ চালাচ্ছে। তো ইনারা হচ্ছেন নিচের দিক তো থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবেন। হ্যাঁ, আমি একেবারে সর্বনিম্ন নম্বর দিব স্বাস্থ্য উপদেষ্টাকে। তারপর কারণ সেকেন্ড। উনি একটা স্বাস্থ্য কমিশন বানিয়েছেন, না সেকেন্ড থার্ড এর বলবো না। আচ্ছা। উনি একটা স্বাস্থ্য কমিশন, যেই স্বাস্থ্য কমিশন তারা রিপোর্ট দিয়েছে, সেই স্বাস্থ্য কমিশনের যিনি চেয়ারম্যান, তার নিজের প্রতিষ্ঠানে ব্যক্তিগত দুর্নীতি আছে, এবং তার নিজের প্রতিষ্ঠানে তার ছেলে এবং ছেলের বউ মিলে প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। সিটি হেলথ নামে একটা প্রতিষ্ঠান বানিয়ে তারা বিভিন্ন ঔষধ কোম্পানির সঙ্গে 10 কোটি টাকার বেশি বাকি রেখেছেন, যে বাকি পরিশোধ করেন না। হ্যাঁ, তারা ডায়াবেটিক রোগীদের কাছে বই বিক্রি করেন একটা ন্যাশনাল রেজিস্ট্রি নাম দিয়ে, সেখান থেকে 150 টাকা করে চাঁদা খান। তারা জোরপূর্বক গ্লুকোমিটার গছিয়ে দেন একটা নির্দিষ্ট কোম্পানির, এবং এই প্রতিষ্ঠানটা চালান হচ্ছে তার ছেলে আর ছেলের বউ, এবং তারা কাজ করে বারডেমের সঙ্গে, আর উনি হচ্ছেন বারডেমের চেয়ারম্যান। যে লোক তার নিজের প্রতিষ্ঠানে এই ব্যক্তিগত স্বার্থের দ্বন্দ্ব উপস্থিত রেখে নিজের ছেলে এবং ছেলের বউকে প্রেফারেন্স দেয়, সেই লোক বাংলাদেশের স্বাস্থ্য ঠিক করে দিচ্ছে। আসিফ এইসব মাহমুদের বাবার আমাদের মতো লাইসেন্স ডাক্তারদের পাওয়ার কাছে। মতো ঘটনা। আপনার কাছে হ্যাঁ, হ্যাঁ, শেষ শেষ প্রশ্নটা করি যে অনেক রকম সমালোচনা, মানে সরকারের সমালোচনা করতেই হবে, কিন্তু এক বছরে আপনি সরকারের এই সময় এসে বলার মতো ভালো কি দেখলেন? ওনারা সমালোচনা সহ্য করে অনেকেই, এটা একটা ভালো দিক। আগের সরকার কোনো রকম সমালোচনা শুনতে চাইতো না। ওনাদের মধ্যে একাধিক লোক আছেন যারা সমালোচনা সহ্য করেন, এবং সমালোচনা শুনে যদি সেটা লেজিট সমালোচনা হয় তাহলে শুনে কাজ সেই করেন ব্যাপারে সমালোচনা অ্যাকশনও নেন। হ্যাঁ, হ্যাঁ, ছোট আমলে? ছোট অ্যাকশন নেন। হ্যাঁ, ছোট ছোট অ্যাকশন নেন, যেগুলো তাদের আমি মনে করি যে তারা নিতে পারেন বলে মনে করেন, আছেন এরকম। তো এটা একটা ভালো দিক। দ্বিতীয় ভালো দিক হচ্ছে আহ, এরা সবাই শুদ্ধ উচ্চারণে সুন্দরভাবে কথা বলেন, কারণ সব ডক্টরেট পিএইচডি শিক্ষক, ভালো ভালো লেখাপড়া জানেন। এদের এদের কারো কারো কেটস ব্র্যান্ডেড, কারো কারো স্বামী খুবই অ্যাক্টিভ। তো এগুলো তো ভালো দিক, মানে নিজেরা তো দেশের জন্য কাজ করছেন, স্বামীও উৎসাহী হয়ে কাজে এগিয়ে এসেছেন, বাপ এগিয়ে এসেছে, পরিবার সহ তারা ঝাঁপিয়ে পড়েছেন। হ্যাঁ, কারো কারো জমিদারির অর্থ দিয়ে তারা গাড়ি ভাড়া করছেন, এগুলো তো ভালো দিক। মানে নিজের আহ, ব্যক্তিগত আহ, মানে দাদার দাদার রেখে যাওয়া পয়সা জনগণের জন্য বিলিয়ে দিচ্ছেন, তো এগুলো তো খুব ভালো দিক, আমাদের খুব ভালো লেগেছে। তাই না? তারা যানজট তৈরি করতে হবে সেই জন্য হেলিকপ্টারে যাতায়াত করছেন যাতে যানজট না হয়। তারপরে তারা আহ, এই যে নিরাপত্তার জন্য এত অর্থ খরচ হয়, সেজন্য নিজেই কাউবয়ের মতো ব্যক্তিগত নিরাপত্তা নিজেই দিতে পারছেন। হ্যাঁ, জন ওয়েইন, ক্লিন্ট ইস্টউড, হ্যাঁ, কিংবা এই হালের কিয়ানু রিভস, এরকম একটা ব্যাপার আছে। আপনি জানেন নিশ্চয়ই, কিয়ানু রিভস রেগুলার স্নিকার পরে। কিয়ানু রিভস জুতা পরতে চায় না, সে স্নিকার পরে এবং মেট্রো রেলে উঠে। তো আমাদের ভালোই লাগে যে কিয়ানু রিভসের মতো উপদেষ্টা আছে যাক, আমাদের। তো প্রশংসা এগুলো তো করার মতো। অনেক ভালো দিক। হ্যাঁ, খুবই প্রশংসা করার মতো। তারা রাত্রে বন্ধুদের সঙ্গে কফি খেতে যান, তারা খুবই বন্ধু বৎসল। তারপরে তারা তদবিরের মাধ্যমে নিজেদের পরিচিত পেয়ারা বান্দাদেরকে বিভিন্ন জায়গাতে দায়িত্বশীল পদে বসিয়ে দেন, কারণ তারা মনে করেন যে তদবির হচ্ছে সবচেয়ে বড় যোগ্যতা। তারা ব্যক্তিগত ভৃত্য হিসেবে বিভিন্ন জায়গাতে লোকজনকে নিয়ে এসে কাজ করতে দেন যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়। তারপরে আহ তারপরে আরেকটা কথা বলি, গতকাল 16 জন মিলে মিছিল করেছে, সেইখানে কারো কারো নাম দিয়ে মিছিল হয়েছে। 16-17 জন লোক রাস্তা দিয়ে মিছিল করতে করতে যাচ্ছে। ইনকিলাবের পাশে পাশে ব্যক্তির নামে স্লোগান দেওয়া। ব্যক্তি শাসন চায় না, বংশের শাসন চায় না, কিন্তু ব্যক্তির নামে স্লোগান দেয়। তো তাদের তাদের আন্দোলন তো ব্যক্তির পকেটে ঢুকে যাচ্ছে। জি, অনেক প্রশংসা করলেন ডাক্তার আব্দুল নূর তুষার। অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমি ওদের প্রশংসা ছাড়া কোনো নিন্দাই খুঁজে পাই না, কারণ এই, তারা একসময় বলতো যে যা দেখে নাই বাংলাদেশ এরকম তারা দেখাবে। নতুন তো আমরা বন্দোবস্ত। বেশ যা যা দেখি নাই সেটা দেখতে পাচ্ছি আর কি। যে নতুন এই বন্দোবস্ত দেশে দেখছি আমরা। যে মব সে গ্রেপ্তার হয় না, কিন্তু যে মবে আক্রান্ত সে গ্রেপ্তার হয়ে যায়। মব এবং যে করলো পুলিশ, তার জামিন হয়ে যায় দ্রুত, আর মানে না,
অন্যদের জামিন হয় না। এই প্রশ্নটা আমি কদিন ধরে করছি যে সরকার আসার মব পর থেকে, বন্ধুদেরকে মানে দেখলাম যে জঙ্গিরা সব একেধারে বা দাগী আসামিরা জামিন পেয়ে গেল, কিন্তু সাংবাদিক, শিক্ষক তারা জামিন পাচ্ছেন না, তারা আটকা মব রয়েই গেছে। বন্ধুরা মব বন্ধুদেরকে ছাড়িয়ে আনতে এই রাজনীতির বন্ধুরা চলে যায়। তো ওনারা পরিবারের শাসন চান না, কিন্তু মবের শাসন চান। আর আপনাকে মনে আছে ডেস্টিনির মালিক একটা খুব মজার কথা বলেছেন এবার যখন তিনি বের হয়ে আসলেন এবং দল বানালেন। হুম। উনি একটা খুব সুন্দর গল্প বলেছেন যে সবাই নাকি জেলখানা থেকে বেরিয়ে যাচ্ছিল। তো উনি জিজ্ঞেস করলেন যে উনি কেন বেরোতে পারছেন না। তখন জেলখানা থেকে তাকে বললো যে আপনার তো কোনো দল নাই, কারণ যারা বেরিয়ে যাচ্ছে তাদের সবারই দল আছে, দলগুলি তাদেরকে বের করে নিয়ে যাচ্ছে। তো উনি এটা বুঝতে পেরে উনি ভবিষ্যতে যাতে জেলখানায় গেলে আর ওনাকে জেলে থাকতে না হয়, দল তাকে বের করে নিয়ে আসে, এই জন্য উনি নিজেও একটা দল বানিয়েছেন। তো এই কথার মধ্যে একটা প্রবল স্যাটায়ার আছে। আপনি চিন্তা করেন যে জেল থেকে অপরাধীদেরকে মুক্ত করে নিয়ে যাওয়ার যে উৎসব হয়েছে, সেই উৎসব করাকে তারা বলেছেন বিপ্লবের ফলাফল। কিন্তু জেল থেকে আপনি যদি বেআইনি ভাবেও আটকে থাকেন, আপনাকে আইনের মধ্যে দিয়ে বের হইতে হবে, আইন বলবে যে আপনার সঙ্গে বেআইনি আচরণ হয়েছিল। এটাই হচ্ছে সভ্য শাসন। তো ওই যে লন্ডন আমেরিকা থেকে এসে ঐকমত্য কমিশন বানিয়ে আমাদেরকে আমেরিকা লন্ডনের সিস্টেম না শিখিয়ে, আমেরিকা লন্ডনের যেভাবে জেলখানা থেকে বের হয় ওই সিস্টেমে জেলখানা থেকে অপরাধীদেরকে বের করে তারা আইনের প্রমাণ শাসনের কথা করতেন যে বলছেন। তারা সিস্টেম আইনের শাসন পালন করেন। ওনাদের আমেরিকা আর ইংল্যান্ড হইতেছে ওই যে মার্কো রুবিওর সাথে আলাপ, তারপরে কতগুলা পুরস্কার, তাই না? তারপরে সিং ফর হোপ নামে একটা কমিউনিটি থেকে এলজিবিটিদেরকে পিয়ানো গিফট করা, এগুলো হচ্ছে ওনাদের আমেরিকান পলিসি। কিন্তু এর বাইরে যখন বাংলাদেশে অধিকারের প্রশ্ন উঠে তখন ওনারা চুপ মেরা যান। তখন কিন্তু আহ, এইখানে এমন স্লোগান হয়, এমন আপত্তিকর নারীদের বিরুদ্ধে শব্দ ব্যবহার করা হয়, তখন আর ওনাদের আমেরিকার কথা মনে থাকে না, রোজা পার্কের কথা মনে থাকে না, তাই না, হ্যারিয়েট বিচার স্টোর কথা মনে থাকে না, ম্যারি উলফেস্টাইনের কথা মনে থাকে না। তখন ওনাদের আর সিগমুন্ড ফ্রয়েড কিংবা তখন আর ওনার সিমন দা বুভুয়াদের কথা মনে থাকে না। ওনারা ওগুলা পিএইচডি করার জন্য পড়ালেখা করছেন। কিন্তু বাংলাদেশে যখন নারীর অপমান হয় তখন ওনারা ওগুলা গুইলা খায়া সোহরাওয়ার্দী উদ্যানে রেখে আসেন। অনেক ধন্যবাদ ডাক্তার আব্দুল তুষার। সামনে আবার নিশ্চয়ই কথা বলার সুযোগ হবে আপনার সাথে। ধন্যবাদ যুক্ত হবার জন্য।